বউ এরা 11টা পর্যন্ত ঘুমাইব, আর শাশুড়ি সকাল থেকে কামলা খাটব। বিয়ার 1.5 বছর হইল, এখন পর্যন্ত কি কইতে পারবো আমার একবেলা ভাত রাইন্দা খাওয়াইছে কি না? শাশুড়ির কথা শুনে ঘুম ভাঙল মিথিলার। ঘড়ির কাঁটা তখন 8টার ঘরে। আজ ফোনে অ্যালার্মও বাজল না, নাকি মিথিলা শুনতে পায়নি কে জানে। শেষ রাতে ঘুমিয়েছিল সে। কোলের বাচ্চাটার সে কি জ্বর, থরথর করে কাঁপছিল বাচ্চাটা। পাশে তার স্বামী ইমন ঘুমে নিমগ্ন। শ্বশুর শাশুড়িও আরামে ঘুমাচ্ছিল। শুধু ঘুম ছিল না মিথিলার চোখে। দোয়া পড়ে বাচ্চাটার শরীরে ফু দিচ্ছিল বারবার। ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে শেষ রাতে জ্বর কমল বাচ্চাটার। বাচ্চাকে বুকে নিয়ে তখন মাথা রেখেছিল বালিশে। কখন যে রাত ফুরিয়ে সকাল হলো বুঝতে পারল না। এদিকে শাহানা বেগমের কথা শোনানো তখনও শেষ হয়নি। মিথিলার ঘরের দরজা খুলছে না বলে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো সে। মিথিলা বাচ্চাকে ভালোভাবে শুইয়ে দিয়ে দরজা খুলল। অপরাধীর মতো দাঁড়িয়ে পড়ল। বাবুর জ্বর আসছিল আম্মা, তাই দেরি হয়ে গেল। শাহানা বেগম তৎক্ষণাৎ ঘরে ঢুকে সত্যতা প্রমাণ করার জন্য নাতির মাথায় হাত দিয়ে দেখে গা ভেজা, ঘেমে জুবুথুবু সারা শরীর। মিথিলার শাশুড়ি ঘর থেকে নিঃশব্দে বের হলেন। ছেলে শুনলে সমস্যা আছে, মাকে খারাপ ভাববে। শাহানা বেগম রাগে কটমট করে তাকালো মিথিলার দিকে। মুখ বাঁকিয়ে পড়ল, কেমনে মুহের উপর মিশা কথা কইয়া দিলা বউ? গ্যাদার শরীর দেহি ঠান্ডা হইয়া রইছে। মিথিলা নতমুখী হয়ে উত্তর দিল, বাবুর জ্বর ছিল মা, আমি সত্যি বলছি। পূর্বের তুলনায় শাহানা বেগম আরও রেগে গিয়ে রান্নাঘরে ঢুকলেন। সেখান থেকে যাতা বলতে শুরু করলেন, জমিদারের জি আনছি, সকাল 10টা পর্যন্ত ঘুমাইয়া মিশা কথা কয়। শান্তার মার কত ভালা কপাল, ছেলের বউ বলার আগেই সব সামনে হাজির করে, সংসারের সব কাজ করে। আর আমার হইল পোড়া কপাল। আমার পুতের বউ পায়ের উপর পা তুইল্লা খায়, আর আমি বান্দিডার মতো খাইট্টা মরি। শাশুড়ির কথা শোনানো এই প্রথম না। শুনতে শুনতে মিথিলার সহ্য হয়ে গেছে। সে চোখের পানি মুছে আকাশের দিকে তাকালো। বিড়বিড় করে বলল, আর কি কি করলে শাশুড়ির মন পাবো বলে দাও আল্লাহ। দুপুরে ডাল ভুনা রান্না হয়েছিল। খাওয়ার পর যতটুকু বাকি ছিল ওইটুকু দিয়ে বিকালের নাস্তা ডালপুরি বানাতে বসলো মিথিলা। শাহানা বেগম ঘরে বসে বসে তসবিহ পড়ছিলেন। এদিকে মিথিলার বাচ্চার আবার জ্বর আসছে। বাবুকে ঘরে শুয়েই নাস্তা বানাচ্ছিল সে। ডুবো তেলে পুরি ভাজতে গিয়ে অসাবধানতায় হাতে তেল ছিটকে এলো, কিন্তু সে গগনবিদারী চিৎকার করেনি। শাশুড়ির কর্ণধারে উফ আওয়াজটাও যেন না পৌঁছাতে পারে, সে প্রচেষ্টায় ব্যর্থ হলো। হাত জ্বলছে অনবরত। পানির ট্যাপের নিচে কিছুক্ষণ ধরে রাখল, জ্বালা কমছেই না। টুথপেস্ট লেপটে দিল। এবার কিছুটা আরাম বোধ করলো মিথিলা। সবগুলো পুরি বানিয়ে ঘরে আসলো সে। মুঠোফোন বের করে ইমনকে ফোন করলো। ইমন তখন বন্ধুদের সাথে আড্ডায় মত্ত। মিথিলা ব্যথাতুর গলায় বলল, একটা বার্ন ক্রিম আনতে পারবেন? আমার হাতটা পুড়ে গেছে অনেকখানি। ইমন অবাক হয়ে জানতে চাইল, কিভাবে হাত পুড়ল? মিথিলা জানায়, পুরি ভাজতে গিয়ে হাতে তেল ছিটকে পড়ে। ইমন তখন মিনমিনে সুরে বলল, আমার কাছে তো টাকা নেই। মিথিলা লম্বা একটা নিঃশ্বাস ত্যাগ করে বিনা শব্দ করে কলটা কেটে দিল। মিথিলা শাশুড়ির কাছে গেল। তিনি তখনও তসবিহ পড়ছিলেন। মিথিলা ভয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শাহানা বেগম মিথিলাকে দেখে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? মিথিলা ইতস্তত বোধ করে বলল, নামাজ পড়ে আসার সময় আব্বাকে একটা বার্ন ক্রিম আনতে বলবেন। শাহানা বেগম কিছু বললেন না, শুধু কপাল কুঁচকে রাখলেন। এটা তার স্বভাব। মিথিলা এতে অভ্যস্ত। সে নিঃশব্দে ঘরে চলে আসলো, নামাজ পড়ল। ইমনও মিথিলার হাত পোড়ার কথা শুনে বাহিরে আর বেশিক্ষণ না থেকে বাসায় চলে আসলো। স্বভাবগতভাবে নাস্তা করার জন্য মিথিলা ও ইমন শাশুড়ির ঘরে গেল। মিথিলা বাচ্চাকে কোলে রেখেই শ্বশুর ও স্বামীকে পুরি পরিবেশন করল। এক ফাঁকে শ্বশুরকে প্রশ্ন করল, আব্বা ক্রিম আনছেন? মিথিলার শ্বশুর বেশ অবাক হলেন। কিসের ক্রিমের কথা বলছে মেয়েটা? বিস্ময়ের সুরে পাল্টা প্রশ্ন করলেন, কিসের ক্রিমের কথা বলছো?
মিথিলা শাশুড়ির দিকে তাকালো। শাহানা বেগম জায়নামাজ ভাঁজ করে রাখার মাঝেই বললেন, তোমার শ্বশুরে কইতে ভুইল্লা গেছিলাম। মিথিলা প্রত্যুত্তরে কিছু বলল না। ইমনের বিষয়টা খারাপ লাগলো। ইমন বেকার, ইন্টার পাস করার পর পড়াশোনা করেনি। ছেলে খারাপ হয়ে যাবে ভেবে বাবা মা বিয়ে করিয়ে দেয়। কিন্তু মিথিলা ছিল ইমনের বিপরীত। পড়াশোনায় খুব ভালো ছিল। ইন্টার প্রথম বর্ষের পরীক্ষার পর বাবা মা ইমনের সাথে বিয়ে দিয়ে দেয়। ইমনের বাজে কোনো স্বভাব নেই। এই দিকটাই সে মিথিলার বাবা মার মনে জায়গা করে নেয়। পরে অবশ্য শাহানা বেগম ষড়যন্ত্র করে মিথিলাকে আর পড়তেও দিল না, যদি ছেলের থেকে উপরে উঠে যায় এই ভয়। ইমন নীরবতা ভেঙে বলল, কিভাবে হাত পুড়ে তোমার ধ্যান থাকে কোথায়? বইয়ের জন্য ছেলের আহ্লাদ দেখে শাহানা বেগম তেতে উঠলেন। মিথিলা উত্তর দেওয়ার পূর্বে উনি বলতে শুরু করলেন, সব তোর বউ ইচ্ছা কইরা করছে, আমি মনে করছিস বুঝি না? আরে আমারে পাইছে বিনা পয়সার একটা বান্দি, সারাদিন কামলার মতো খাটাইব আর তোর বউ বইয়া বইয়া খাইব। কোনো অজুহাত পায় নাই তো তার লাইগা হাত পুরাইল। শাশুড়ির কথা শুনে মিথিলার চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। মানুষ নিকৃষ্ট মনোভাবের হয়, তাই বলে এত নিচু মনোভাব? সে তো ইচ্ছে করে পড়েনি। ইমনও চুপ হয়ে গেল। দেখা গেল আশানুরূপ প্রক্রিয়া না পেয়ে শাহানা বেগম নিজেই ঘর ছেড়ে বের হলো। বেলুন পিড়ি নিয়ে নিজেই রুটি বেলতে শুরু করলেন। মিথিলা জানে এই মুহূর্তে শাশুড়িকে না ফেরালে বড়সড় কিছু ঘটিয়ে ফেলবে সে। বাবুকে ইমনের কোলে দিয়ে এগিয়ে আসলো মিথিলা। চোখের পানি মুছে পড়ল। আম্মা সরেন, আমি করতে পারবো, এটুকুই তো পড়ছে, একটু চলবে পরে ঠিক হয়ে যাবে, দেন আমি রুটি বানাই। শাহানা বেগম চিল্লাতে থাকলেন, হইছে, আর ঢং দেখাইতে হইব না, আমি কাজ করতে গেলেই তোমার যত সমস্যা শুরু হয়। মিথিলা শাশুড়িকে জোরাজুরি করতে গেলে এবার শাহানা বেগম ক্ষিপ্র হয়ে মিথিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফলস্বরূপ পোড়া জায়গায় আবারও ব্যথা পেল মিথিলা। মিথিলার শ্বশুর শান্ত মেজাজের মানুষ, পরের মেয়ের উপর হাত তোলা পছন্দ করেন না তিনি। শাহানা বেগমকে হাত ধরে উঠিয়ে বললেন, মেয়েটাকে ওভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা কি ঠিক হয়েছে তোমার? শাহানা বেগম রাগে হাত ঝাড়া দিয়ে আটার বয়ম উঠিয়ে নিচে ফেলে দিলেন। রুটির পেড়ি নিয়ে নিজের মাথায় আঘাত করতে লাগলেন। ইমন বাবুকে কোলে নিয়ে মায়ের হাত থেকে পিড়ি সরিয়ে ফেলল। মিথিলা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ইমন বাবুকে কোলে নিয়ে মায়ের হাত থেকে পিড়ি সরিয়ে ফেলল। মিথিলা শ্বশুর সহ্য করতে না পেরে হাত তুলতে গিয়েও থেমে গেলেন। তা দেখে শাহানা বেগম বিলাপের সুরে বলতে লাগলেন, এই মাইয়ার লাগিয়া আমারে মারতে আইলেন, পরের মাইয়ার লাগিয়া আমার কথা শুনাইলেন, আমি আইজি মইরা যামু। বলতে বলতে ঘরে ঢুকে দরজা আটকে দিলেন শাহানা বেগম। এত দ্রুত উনি এমন একটা কাজ করবেন উপস্থিত কেউ ভাবতে পারেনি। মিথিলা দৌড়ে আসলো। দরজায় কিছুক্ষণ কষাঘাত করল, কিন্তু লাভ হলো না। মিথিলার স্বামী ও শ্বশুরকে কিছু করতে বলল। তারা দৌড়ে গেল বাহিরে, পাড়া প্রতিবেশীকে খবর দিতে। একমাত্র বাচ্চাকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে মিথিলা। পাশের ঘরেই শাশুড়ির আহাজারির শব্দ কানে আসছে তার। শাহানা বেগম দরজা আটকে বসেছিলেন। নিজের ক্ষতি করার মতো মানুষ উনি না। মিথিলার মামা শ্বশুর এসেছে বিচার করতে। ভাইয়ের কাছে বিলাপের সুরে স্বামী ও ছেলের নামে নালিশ করছেন শাহানা বেগম। ইমন ও তার বাবা চুপচাপ মায়ের অভিযোগ শুনে যাচ্ছে। এক পর্যায়ে শাহানা বেগমের ভাই বলে উঠল, বয়স তো শেষের পথে ভাই সাহেব, সংসারের কর্মকাণ্ডের প্রতি না তাকিয়ে জায়নামাজে বসে থাকলে চলবে? মিথিলার শ্বশুর আর কথা বাড়ালো না। এমনিতেও কম কিছু করেনি তার স্ত্রী। এখন কথা হজম না করলে দেখা যাবে শেষ বয়সে এসে না খেয়ে কষ্ট করতে হবে। শাহানা বেগম পুনরায় বিলাপের সুরে বলতে শুরু করলেন, ভাই রে, কারে পেটে ধরলাম, নিজের সন্তানও আজ আমারে কথা শুনাইল। বউয়ের একটু হাত পুড়ছে বললা আমারে কথা শুনাইল। আমি যে সারাদিন বান্দিটার মতো খাড়ি, একবারও তো ফিরাও দেখে না। শাহানা বেগমের ভাই এবার ইমনকে বকতে থাকলো, কি বেটা হইলা, বউয়ের কষ্ট বুঝো কিন্তু মায়ের কষ্ট বুঝো না। ইমন কিছু বলল না। মিথিলা ভেবেছিল আজ ইমন কিছু হলেও বলবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো।
মিথিলাকে আর ঔষধ এনে দেওয়া হলো না। মিথিলাও দ্বিতীয়বার আওয়াজ করল না। এক রাত্রির জ্বালা পোড়া সহ্য করে পরের দিনই ঠিক হয়ে গেল। ফর্সা হাতে ফোসকা পড়ে দাগ পড়ে গেল মিথিলার। হাতের ঘা শুকিয়ে গেলেও মনের ঘা যেন রয়েই গেল। মিথিলার হঠাৎ মনে পড়ল আতুর ঘরের কথা। আতুর ঘরে 40 দিন পার হয়নি তখন মিথিলার। শাহানা বেগম মিথিলাকে তেল মশলাবিহীন খাবার রান্না করে খাওয়াতো। কারণ তেল মশলা জাতীয় খাবার খাওয়ালে নবজাত শিশুর পেটে ব্যথা করবে। সাধারণত মেয়েদের প্রথম সন্তান বাবার বাড়িতে হয়। বাংলাদেশের শতকরা 70% মেয়েদেরই প্রথম সন্তান বাবার বাড়িতেই হয়ে থাকে। মিথিলা শাশুড়ি তাকে বাবার বাড়ি যেতে দেয়নি। তখন বলেছিল, আমার একমাত্র ছেলের সন্তান আমার বাড়িতেই হবে। এ কথা শুনে মিথিলার বাবা মা আর জোর করতে পারেনি। মিথিলা ডেলিভারির 5 দিনের দিন হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। মিথিলার মাও এসেছিলেন মেয়ের সাথে। সে রাত্রিতে মিথিলার মাকে তার শাশুড়ি আলু ভর্তা দিয়ে ভাত দেয়। মিথিলার মা তখন হাসি মুখে খেয়ে নেয়। আসল ঘটনা ঘটল পরের দিন, যখন দেখতে পেল শাহানা বেগম রাতের বাসি আলু ভর্তা দিয়ে সকালেও মিথিলার মাকে ভাত খেতে দিল। মেয়ের কথা ভেবে চোখ বন্ধ করে সেদিন মিথিলার মা ভাতগুলো গিলে নিয়েছিল। ওই দিন দুপুরে নিজ বাড়িতে চলে গেলেন মিথিলার মা। এতে মিথিলা মনে খুব কষ্ট পেল। যাওয়ার সময় মিথিলাকে বলেছিল, মারে সব সহ্য করে নিস। দুধ দেয়া বাছুর লাথি দিলেও মুখ বুজে সব সহ্য করে নিতে হয়। পরের দিন থেকে মিথিলার কপালে শনির দশা নেমে আসে। দিনের পর দিন তেল মশলা ছাড়া খাবার। শাশুড়ির এমন আচরণ সহ্য করতে না পেরে আতুর ঘরে থাকা অবস্থায় রান্নার কাজে হাত লাগায়। আশ্চর্যের বিষয় হলো, সেই সময় শাহানা বেগমের অপবিত্রতা ব্যাপারে কথা ওঠেনি। অথচ বাচ্চা ডেলিভারির কয়েকদিন আগে গালগপ্প করে বলেছিল মিথিলার বাবা মাকে, আতুর ঘরে থাকা অবস্থায় মিথিলাকে রান্নাঘরে যেতে দেবেন না তিনি। তাদের বংশের নিয়ম এটা। তাছাড়া রান্নাঘরের পবিত্রতা নষ্ট হয়ে যায় 41 দিন পার না করে রান্নাঘরে ঢুকলে। মিথিলা সেদিন বুঝেছিল সুখ তার কপাল ছেড়ে চলে গেছে। এহসানের বয়স 8 মাসে পড়ল। ছোট বাচ্চাদের ঘুমের নির্দিষ্ট রুটিন থাকে। সকালে মিথিলা এহসানকে ঘুম পাড়াচ্ছে। এমন সময় মিথিলার শ্বশুর ছোট মাছ নিয়ে আসলো। মিথিলা ভাবল ছেলেকে ঘুম পাড়িয়ে সে মাছগুলো কেটে নেবে। ইমনও বাসায় ছিল। মিথিলা টুকটাক গল্প করছিল তার স্বামীর সাথে। এমন সময় বারান্দায় মাছ দেখে শাহানা বেগম চেঁচামেচি শুরু করে দিলেন, যার ফলে ঘুমন্ত বাচ্চাসহ মিথিলাও ভয়ে লাফিয়ে ওঠে। মিথিলা বাইরে এলে শাহানা বেগম মিথিলাকে দেখে রাগান্বিত সুরে বলল, তুই আইজি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমি আমার ছেলেরে আরেকটা বিয়া করামু। তোর মতো মাইয়া আমার ছেলের বউ হিসাবে আর রাখো না। ইমনকে আজও নীরব থাকতে দেখে মিথিলা এই প্রথমবার মুখ খুলল। আপনার ছেলের মতো বেকারকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? মেয়েরা কোনো মেরুদণ্ডহীন কাপুরুষকে বিয়ে করতে চাইবে না। মিথিলার কথায় শাহানা বেগম হা হুতাশ করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলল কিছু সময়ের মধ্যেই। শাহানা বেগমের চেঁচামেচি পাড়া প্রতিবেশী একত্রিত হয়ে গেল। শাহানা বেগম বিলাপ করছেন, তার ছেলে লাখে এক। চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু তার ছেলের জীবনে কোনো দাগ নেই। এই মাইয়া কয় কি, আমার পোলায় বেকার। আরে তরে ভাত কাপড় কে দেয়, আমার পোলা নাকি আমরা? মিথিলা এবার শান্ত সুরে বলল, আপনার ছেলের সাথে বিয়ের পর থেকে দেখছি কোনো কাজ না করে বেকার ঘুরছে মানলাম। একটা সন্তান হয়েছে, এখনও যেই মানুষটা কোনো কর্ম করতে পারে না তার সাথে আমি দেখে এখনও সংসার করছি, কিন্তু অন্য কেউ হলে? শাহানা বেগম মিথিলার মুখের কথা কেড়ে নিয়ে বলল, এই বেজম্মা, আমার ছেলে কিছু করবে না। তুই থাকলে থাক, না থাকলে নাই। বুঝি তো কে তোরে ফুসলায় দিছে? তোর মা তো সারাদিন ওই ফোনের ভিতর ঢুইক্কা মায়ের থেকে কুমন্ত্রণা নেস। আমি কি বুঝি না? মিথিলার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। শেষে কবে মিথিলার ফোনে টাকা ঢুকানো হয়েছে মনে নেই তার। সপ্তাহে একবারও তার মায়ের সাথে কথা হয় না, কেননা সে তার শাশুড়িকে চেনে। তার মায়ের সাথে কথা বলতে দেখলেই কোনো না কোনো ঝামেলা করবে, তাই সে তার মায়ের সাথে কথা বলে না। পাড়া প্রতিবেশীরা এক একজন জিজ্ঞেস করছে, ব্যাপারখানা কি? শাহানা বেগম প্রত্যুত্তরে বলে, মাছ রাইখা জমিদারের জি দরজা আটকায় বৈশা আসিল। আমি সারাদিন কাজ করতে করতে শেষ,
আর হারামজাদি সারাদিন দরজা আটকাইয়া কখন জামাইয়ের সাথে শুইব সেই তালে থাকে। পাড়া প্রতিবেশীরা ছিছি করছে, কয়েকজন ঘৃণার চোখে তাকিয়ে আছে। ইমন ঘর থেকে বেরিয়ে শাহানা বেগমের উদ্দেশ্যে বলল, বাবুকে ঘুম পাড়িয়েই মিথি মাছ কাটত। তুমি সবসময় তিলকে তাল বানাও কেন আম্মা? শাহানা বেগম তেতে উঠলেন। তার হাতে সবজি কাটার বটি ছিল, সেটা নিয়েই তেরে আসেন। ও গোলামের পুত, বউর দোষ কত আর ডাকবি? মা তো তোর আপন কেউ না। তোর বউ যে তোর নামে কত কথা শুনাইলো, তা শুনেও আমার দোষ দেখলি? ইমনের গলার স্বর পরিবর্তন হলো। সে কাট কাট গলায় বলল, মিথিলা ভুল বলেনি আম্মা। বিয়ের পরপরই বলেছিলাম ব্যবসার জন্য টাকা দিতে, আব্বা দিল না। তুমি বললা শ্বশুর বাড়ি থেকে টাকা এনে ব্যবসা কর। আমি টাকা কিভাবে আনি শ্বশুর বাড়ি থেকে? শাহানা বেগম ছেলের কথা সহ্য করতে পারলেন না, তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেন। খবর পেয়ে মিথিলার উকিল মা আসলেন। উনি সম্পর্কে মিথিলার চাচি শাশুড়িও। মিথিলা তখন কাঁদছিল, শাহানা বেগম তখন বিলাপ করছেন। ছোট যাকে দেখে বলতে শুরু করলেন, দেখ রে রুকাইয়া, কয়টা মাছ কাটতে বলছিলাম বউরে, আমারে যা তা বলে কথা শুনাইল। রুকাইয়া বড় জায়ের স্বভাব সম্পর্কে সব কিছু আগে থেকেই জানতেন। উনি শাহানা বেগমকে ঘরে নিয়ে পানি খাইয়ে শুয়ে থাকতে বললেন। আবার এও বললেন যে উনি মিথিলার বিচার করবেন। রুকাইয়া এসে দেখল মিথিলা মাছ করছে, সেও মাছ কাটায় হাত দিল। খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছুই জেনে নিল। শাহানা বেগম কান পেতে তাদের কথা শুনছিল। বিছানা ছেড়ে সোজা মিথিলার ঘরে গেল। মিথিলার ঘরের টেবিলের উপরে থাকা মোবাইল হাতে নিয়ে উঠোনে নিক্ষেপ করে বলল, মাগিরজি, তোর মোবাইলই আমার সংসারের বিনাশ করব। তোর মোবাইলই রাখবো না। মাছ কাটা বাদ দিয়ে মিথিলা দাঁড়িয়ে পড়ল। তার চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। মিথিলার বিয়ের সময় পাত্র নির্বাচনের বেলায় মিথিলার বাবা শুধু ইমনের সরলতা দেখেছিল। বেকার জানা সত্ত্বেও ইমনের সাথে বিয়ে দিয়েছিল মেয়েকে। কারণ বর্তমানের ছেলেরা যেখানে বাজে নেশায় আসক্ত থাকে সেখানে ইমন এমন ছিল না। এছাড়াও ইমনদের বাড়ির অবস্থাও ভালো ছিল। এসব বিবেচনা করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু কে জানতো মিথিলার কপালে এত দুঃখ থাকবে। বৈশাখ মাসের তপ্ত এক দুপুরে মিথিলা রান্না করছিল। গরমে একাকার অবস্থা। তরকারি কষিয়ে ঝোল দিয়ে ঘরে গেলে শাহানা বেগম জানালা দিয়ে যখন দেখল মিথিলা ঘরে ফ্যানের নিচে বসে আছে, তখন সে রাগে ফুঁসে ওঠে। জানালা দিয়ে রাগী অবস্থায় শাশুড়িকে দেখতে পেয়ে দৌড়ে তাড়াতাড়ি চুলার পাড়ে আসতে চেয়েছিল। কিন্তু মিথিলার আগে শাহানা বেগম এসে পড়ে। আর প্রতিবারের মতো কথা শোনাতেও ভুললেন না মিথিলাকে। একটু কি রান্না করে, ঘরে যাওয়ানের লেগা পাগল হইয়া যায়। আমরাও লার্কি দিয়া রান্না করছি, চুলার পার ঠিকটা সরিই নাই। আমরা শরীরের কালা হওনের চিন্তা করি নাই। আর নবাবের বেটি সুন্দর গতরখানা কালা হওনের ভয়ে রান্দা থুইয়া দৌড়ায়া ঘরে যায়। শাহানা বেগম লুসনি ছাড়াই ঢাকনা সরাতে গেলে হাতে ভাপ লাগে। মিথিলা হাত ধরে শাশুড়িকে সরাতে নিলে শাহানা বেগম হাত ছাড়া দিয়ে মিথিলাকে সরিয়ে দিতে নিলেই শাহানা বেগমের হাতে তরকারি পড়ে যায়। চিৎকার করে কান্না করতে করতে বলল, আমার হাত পুইরা গেল রে, ও মা গো, ও আল্লাহ গো, আমারে জ্যান্ত মাইরা ফালাইতে চাইছিল ওই ডাইনিডা। এই খবর মিথিলার বাবার কাছেও পৌঁছে গেছে। মিথিলার বাবা আসলো বিকাল 4টায়। তার বাবা এসে সরাসরি মিথিলার ঘরে প্রবেশ করে প্রথমে প্রশ্ন করল, তুই কি চাস? আমি যেন মরে যাই? মিথিলা তার বাবার প্রশ্ন শুনে অবাকের সুরে বলল, কি হয়েছে বাবা, এরকম কথা কেন বলছো? মিথিলার বাবা বলল, বিয়েনের সাথে কি করেছিস? মিথিলার বুঝতে বাকি রইল না। সে কিছু বলবে তার আগেই শাহানা বেগম ঘরে আসলো। মিথিলার বাবাকে উদ্দেশ্য করে বলল, বিয়াই আইছেন, আহেন আহেন, আপনার মাইয়া কি করছে দেখেন। আপনার মাইয়া ইচ্ছা কইরাই আমার হাত তরকারি ফালাই দিছে, দেখেন আটটা পুইরা কি হইছে। শাশুড়ির ঘরের সামনে দাঁড়িয়ে মিথিলা মিথ্যে অপবাদের কথাগুলো শুনে চোখের পানি মুছছে। মিথিলার বাবা সান্ত্বনার সুরে বললেন, আমি মিথিলার বিচার করতেই আসছি, আপনি কান্না করবেন না বিয়াই। শাহানা বেগম নাটকীয় কান্না থামালেন না। মিথিলার বাবা মেয়েকে ডেকে শাহানা বেগমের সামনে গালে 2টা থাপ্পড় বসিয়ে বললেন,
কেন তুই বিয়ানের হাত পুরালি? মিথিলা অনেক কথা বোঝাতে চেয়েছিল তার বাবাকে, কিন্তু তার বাবা তাকে এক ধমক দিয়ে থামিয়ে দেয়। মেয়ের হাত ধরে শাহানা বেগমের সামনে নিয়ে বললেন, পায়ে ধরে মাপ চা। মিথিলা বলল, আমি মায়ের হাত পুরিনি। মিথিলার বাবা বলল, মাপ চা মিথিলা, নয়তো তোর মাকে আমি আজই তালাক দেব। মিথিলা মাকে খুব ভালোবাসে, আর সে এটাও জানে তার বাবা সজ্ঞানে হোক অথবা রাগের মাথায় হোক, যা বলবে তাই করবে। মিথিলা চোখের পানি ফেলতে ফেলতে শাশুড়ির পায়ে ধরে মাপ চায়। স্ত্রীর উপর দিনের পর দিন অন্যায় হতে দেখে ইমনের সুবুদ্ধি হলো। চাচার বন্ধুর কাছে 6 মাস ফার্মেসির কাজ শিখল। শেষে কয়েক মাসের ট্রেনিং নিয়ে দোকান দেওয়ার জন্য প্রস্তুতি নিল। কিন্তু ফার্মেসির ওষুধের জন্য টাকার প্রয়োজন। ইমনের কাছে তখন জমানো কিছু টাকা ছিল। সে ভেবেছিল সেই টাকা দিয়েই অল্প ওষুধ কিনে আনবে। শাহানা বেগম বিষয়টা কোনোভাবে জেনে যায়। একদিন সকালে মিথিলা রুটি বানাতে বসল। শাহানা বেগম পানের বাটা নিয়ে পাশে এসে বসলেন। এরপর ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করলেন, জামাইয়ের অসময়ে বউগই পাশে থাকতে হয়। তোমার বাপের থেইকা না পারো, নানার বাড়ি থেইকা কিছু টাকা নিয়ে আহো। মিথিলা অপ্রস্তুত হলো। সে ভাবতে পারেনি তার শাশুড়ি এভাবে টাকা আনতে বলবে। মিথিলা দেখল তার সামনে আর কোনো পথ নেই। কয়েকদিন পর ইমনকে সাথে নিয়ে শাহানা বেগম ঠিকই মিথিলার নানা বাড়ি গেল। সেখান থেকে 1000 বিশেকের মতো টাকা ধার করে আনলো। অথচ 6 মাস আগে মিথিলার শ্বশুর জমি বিক্রি করেছিলেন, কিন্তু মিথিলার শ্বশুর শাশুড়ি সেই টাকা দিল না। মিথিলা ইমনকে বলেছিল, জমি বিক্রির টাকা থেকে কিছু টাকা নিয়ে ওষুধ আনা যায় না? ইমন প্রত্যুত্তরে বলেছিল, তারা জীবিত থাকা অবস্থায় আমাকে তাদের টাকায় ব্যবসা করতে দিবে না। মিথিলার মাঝে মাঝে মনে হতো ইমন তার বাবা মায়ের নিজের সন্তান নয়। অনেকের কাছে শুনেছে ইমন নাকি তাদের পালিত সন্তান। বিষয়টার সত্যতা নিশ্চিত করতে সে একদিন শাশুড়িকে জিজ্ঞেস করেছিল। শাহানা বেগম সেদিন অনেক কটু কথা শুনিয়ে দিয়েছিল। প্রায় 1 সপ্তাহ পরের কথা। একদিন সন্ধ্যায় মিথিলার শ্বশুর জরুরি কাজে ডাকেন ইমন ও মিথিলাকে। ইমন দোকান বন্ধ করে 8টায় বাড়ি ফিরে আসলো। দুজন মিলে শ্বশুরের সামনে গেলে উনি বলতে শুরু করলো, খালপাড়ের জমি এমনিতেই পড়ে আছে, সেখানে বাড়ি করমু। ইমন, তোর দোকান করা লাগবো না। আমি বুড়া মানুষ, দৌড়াদৌড়ি করতে পারি, সব বাদ দিয়া বাড়ির পিছনে দৌড়া। আশ্চর্যজনক ব্যাপার হলো ইমন রাজি হয়ে গেল। পরের দিন মিথিলার বাবার কানে দোকান ছেড়ে দেওয়ার কথা চলে গেলে উনি ইমনের দোকানে এসে ইমনকে বলল, বাবা, দোকানটা ছেড়ো না, তুমি বাড়ির একমাত্র ছেলে, বাড়ির কাজ করতেই হবে, তুমি কাজ করো, সন্ধ্যায় না হয় দোকানে বসবে। ইমন শ্বশুরকে হ্যাঁ না কিছু বলেনি, শুধু বাসায় ফিরে মিথিলার উপর রাগ দেখালো। শ্বশুর শাশুড়ির সামনে মিথিলাকে ডেকে বলতে শুরু করলো, তোমার বাবা কে, যার কথা আমার শুনতে হবে? আমি দোকান করব কি করব না তাকে কেন জবাবদিহি করতে হবে? ও, তোমার বাবা চায় যেন আমি সারা দিন রাত খেটে খুঁটে মরি। কত বড় সাহস! আমার বাবা মা যেখানে আমাকে কিছু বলে না, সেখানে সে কোন জায়গার মাতব্বর আমাকে উপদেশ দেওয়ার? মিথিলা বলল, আমার বাবা মানে তোমারও বাবা, উনি তোমাকে খারাপ উপদেশ দেয়নি, বউ বাচ্চা আছে তাদের কথা চিন্তা করেই বলেছে। মিথিলার কথা কেড়ে নিলেন শাহানা বেগম। উচ্চ আজে বললেন, বউ বাচ্চা মানে কি? আমরা কি তোর পিছনে খরচ করি নালো নবাবের বেটি? 3 বেলা যে বাদ গেল, কার কামাইয়ে গেল? আর একবার আমার পোলার কাম কাজ নিয়া কবি তো একবারে বাড়ি থেকে বাইর করে দিমু। শাশুড়ির কথা শেষ হতেই শ্বশুর কথা শোনালো। মিথিলা সেদিন সারা রাত কান্না করেছে, ঘুমায়নি। নতুন বাড়ির কাজ শুরু হওয়াতে ইমন লোকসান করে দোকান ছেড়ে দিল। 3 জনই নতুন বাড়িতে চলে যায়। মিথিলা একা হাতে সংসার বাচ্চা সামলাতে শুরু করলো। সেদিনের পর থেকে ইমনের সাথেও মিথিলার দূরত্ব বেড়ে গেল। প্রয়োজন ছাড়া মিথিলা কথা বলে না, ইমনও তেমন কথা বলে না। সারা দিন পর বিকালে বাড়িতে আসলেও মিথিলাকে দেখেও দেখে না। কয়েক মাস পরের ঘটনা। ইমনের তখন 5000 টাকার খুব প্রয়োজন হলো। বাবা মার কাছে না চেয়ে মিথিলার কাছে চাইল। মিথিলার কাছে টাকা নাই জানে
তবুও ইমন মিথিলার হাত ধরে বাবার কাছ থেকে এনে দেওয়ার জন্য বলল। মিথিলা তার মায়ের কাছে টাকা চাইল। মিথিলার মা বলল, আমাদের সংসারই তো টানা পোড়নের মধ্য দিয়ে চলে, টাকা পাবো কোথায়? তোর বাবা এখন চাকরি করে না, বাড়ি ভাড়ার টাকায় চলি। টাকা না দেওয়ার ব্যাপারটা নিয়ে ইমন প্রথম কোনো পদক্ষেপ নিল না, কিন্তু কয়েকদিন পর মিথিলার বাবা দাওয়াত দিলে ইমন যেতে মানা করে দিলেন। শাহানা বেগম ছেলে টাকা পায়নি শোনার পর থেকে মিথিলাকে এমনি ছেড়ে দিল না। উনি মিথিলাকে সব কাজ করতে নিষেধ করে দিলেন। রান্না করতে গেলেও কথা শুনিয়ে দেন। রাগে গজগজ করতে করতে বললেন, তোর বাবা মা এত ফকির যে আমার পোলায় 5,000 টাকা ছিল, অথচ দিল না। আরে 5 লক্ষ তো আর চায় নাই, এমনি কইরা আমার পোলার অপমান করলো। মিথিলা শাশুড়ির কটু কথা সহ্য করতে পারল না। তার বাবাকে ফোন করে রাগান্বিত সুরে বলল, 5,000 টাকাই তো চাইছিলাম, যদি দিতে তাহলে আমাকে এত যন্ত্রণা সহ্য করতে হতো না। মিথিলার বাবা অপর পাশ থেকে বলল, কবে চাইছিলাম মা? আমি তো জানিই না। মিথিলা বুঝতে পারল তার মা তার বাবাকে টাকার কথা জানায়নি। মিথিলা আবার বলল, মা তোমাকে বলেনি? মা জানে আমি কোন পরিস্থিতিতে আছি, কেন এমন করলো? মেয়েদের বাবার বাড়িকে শ্বশুরবাড়ির লোকজন টাকার ব্যাংক ভেবে বসে। ইমন দুপুরের খাবার খাচ্ছিল। মিথিলা চোখের পানি মুছে ইমনের সামনে এসে বলল, তুমি কি চাও বলো আমাকে। ইমন বিরক্ত হলো। খাওয়ার মাঝে কথা বলার জন্য নাকি মিথিলার প্রশ্ন এড়ানোর জন্য। মিথিলা পুনরায় বলল, 5,000 টাকার জন্য তোমরা সবাই আমার সাথে এমন বাজে আচরণ করবা? ইমন স্বাভাবিক গলায় বলল, সহ্য করতে না পারলে মরে যাও। মাথার উপর যান্ত্রিক পাখা অনবরত ঘুরছে। মিথিলার তখন কি হলো জানে না। কিছুক্ষণ আগেও সেখানে ঝুলে থাকার জন্য তৈরি হচ্ছিল মিথিলা। শেষ সময়ে সন্তানের কথা ভেবে ডুকরে কেঁদে উঠল সে। সন্তানকে বুকে জড়িয়ে শুয়ে থাকলো সন্ধ্যা পর্যন্ত। ছোটবেলা থেকেই মিথিলা তার মাকে অত্যাচারিত হতে দেখে এসেছে তার দাদির দ্বারা। স্বামীর ঘরে মেয়েদের আসল ঠিকানা, বিয়ের পর বাবার বাড়ি মেয়েদের অস্থায়ী ঠিকানা হয়ে যায়। বাবার বাড়িতে তারা দুদিনেরই মেহমান হয়ে বেড়াতে চায়। মিথিলা নিজের ভাগ্যকে মেনে নিল। মায়ের কথা মনে পড়ে যায় আর ভাবে একদিন ভাগ্য তার সহায় হবে। সেদিনের অপেক্ষায় রইল। ইদানিং মিথিলার স্বামী শারীরিক সম্পর্ক করলেও সে আগের মতো ভালোবেসে মিলিত হয় না। মন না চাইলেও নির্জীব এই দেহ ও মন আর কতদিন মেনে নেবে সব। শাহানা বেগম ভালো হওয়ার মানুষ নন। চুন থেকে পান খসলেই গালমন্দ করেন মিথিলাকে। এই তো সেদিনের কথা। বেগুন ভাজি ও ছোট মাছ রান্না করতে বলেছেন শাহানা বেগম। আলু বেগুন ও মাছ মাখিয়ে বসিয়ে দিল মিথিলা। শাহানা বেগম মুখি দিয়ে পানির পরিমাণ দেখে বলতে শুরু করলেন, তোমার কি আক্কেল জ্ঞান নাই বউ? এত ঝোল কেউ ছোট মাছে দেয়? পারো তো শুধু মাতব্বরি করতে। আমারে একবার জিগাইছিলা? তোমার বাপের বাড়ির মানুষ কি রান্নাটা পর্যন্ত শিখায় দেয় নাই? মিথিলা তরকারির ঝোল দেখল, পরিমাণ মতোই দিয়েছে। তবে কি শাহানা বেগম আজও তাকে বিনা দোষে দোষারোপ করতে আসছে? মিথিলা তরকারির ঢাকনা খুলে দিয়ে বলল, ঢাকনা খুলে দিয়েছি আম্মা, বাষ্প বের হতে হতে পানি শুকিয়ে যাবে। শাশুড়ি আরও উচ্চস্বরে বলল, আমারে শিখাইতে আইসো? তরকারি লুতা লুতা হইয়া যাইব। অন্যদিন হলে মিথিলা চুপ করে থাকত, কিন্তু আজ আওয়াজ তুলে বলল, আপনার পাতে তরকারি দিতে পারলেই তো হয়। তখন না হয় শক্ত না লুতা লুতা দেখে নেবেন। মিথিলার কথার প্রত্যুত্তর করতে পারলেন না শাহানা বেগম। কী বা বলবেন? কথাটা তো মিথিলা মিথ্যে বলেনি। একদিন সকালে ঘুম থেকে উঠে মিথিলা দেখল তার শাশুড়ি 7 থেকে 5-8 বছরের একজন মেয়েকে নিয়ে এসেছে। শাহানা বেগমের বাবার বাড়ি থেকে মেয়েকে নিয়ে এসেছে। মিথিলা প্রথমে খুশি হয়েছিল। এহসানকে দেখাশোনা করার জন্য একজন সাথী এলো। মিথিলা ভেবেছিল মেয়েটাকে সে পড়াশোনা করিয়ে বড় করবে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। মিথিলা মেয়েটার মাথায় হাত রাখল। মিথিলার থেকে মেয়েটাকে নিজের কাছে নিয়ে শাহানা বেগম বলল, ওর নাম সাদিয়া, ওরে আমি একবারে নিয়ে আসছি, আমার সব কাজ ও করব,
তুমি আমার কিছুই করবা না। মিথিলা অবাক হলো, নিচু স্বরে বলল, এসব কি বলছেন আম্মা? মিথিলার শাশুড়ি বলল, তোমার এখন জবান যেমনে চলে, কয়দিন পর দেখমু তোমার পা ধইরা থাকতে হইব। আমি এইসব পারমু না, তোমার উপর আমার ভরসা নাই। বুড়া বয়সে এই মাইয়া আমারে দেখব। মিথিলা শ্বশুর শাশুড়ি দুজনই ডায়াবেটিসের রোগী বলে সকালবেলা রুটি বানাতে হয় তাদের জন্য। প্রতিদিন 9টা থেকে 10টা রুটি বানায় মিথিলা। নিজের জন্য ভাত রান্না করে সে। আজও রুটি বানিয়েছে সে। ঘরে রুটি নিয়ে প্রবেশ করতেই শাহানা বেগম বলে উঠলেন, সাদিয়ার ক্ষুধা লাগছে, রুটি দাও রে। মিথিলা হাসি মুখে ডাল দিয়ে রুটি খেতে দিল। অবাক করার বিষয় হলো মেয়েটা একসাথে 3টা রুটি খেয়ে 4 নম্বর রুটিতে হাত দিয়েছে। এত ছোট মেয়ের খাওয়ার অবস্থা দেখে কথা হারিয়ে ফেলল মিথিলা। সে বারান্দায় দাঁড়িয়ে ডাকলো, এই সাদিয়া, আর খেও না, একটু পর ভাত খেও, আসো। সাদিয়া উঠে আসলো না, উল্টো শাহানা বেগমের কাছে নালিশে সুরে পড়ল, ও নানু, আমারে মামি খাইতে দেয় না। শাহানা বেগম তেতে উঠে গলা উঁচু করে বললেন, এই মাইয়ারে বউটা আজই বাড়ি থেকে বাইর কইরা ছাড়ব। বউটা আমার সুখ দেখতে পারে না। মিথিলার কথা বাড়ালো না। প্রায় 1 ঘন্টা পর শাহানা বেগম খেতে বসলে রুটি কম পেলেন। মিথিলাকে তখন ডেকে বললেন, রুটি খাইতে মন চাইলে খাই কেমনে? বেশি করে বানাইবা না? নিজে পেট ফইরা খাইয়া 2টা রুটি কেমনে রাইখা দিলা? মিথিলা প্রতিবাদের সুরে উত্তর দিল, সকালে আমি ভাত খাই না আম্মা। আপনি ভুলে গেলেন, রুটি তো নতুন মেয়েটা খেলো। শাহানা বেগম বলল, ও আল্লাহ গো, তোমার পেটে এত হিংসা? মাইয়া আনলাম 1 দিনও হয় নাই, এখনই এমন শুরু করছো? মিথিলা হাজার কথা বলেও শাহানা বেগমকে বিশ্বাস করাতে পারল না। নানান যুক্তি দাঁড় করিয়ে মিথিলাকে চুপ করিয়ে দিল। শাহানা বেগমের ব্যবহারে দিনে দিন আরও খারাপ হতে লাগলো। সাদিয়াও মিথিলার সাথে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করলো। শাহানা বেগম যেভাবে ধমক দিয়ে কথা বলে সেভাবেই ধমক দিতে থাকলো। মিথিলা মাঝে মাঝে চুপ করে থাকে, আবার মাঝে মাঝে সাদিয়াকে 2-1টা কথা শুনিয়ে দেয়। মিথিলা এখন আগের মতো আর চোখের পানি ফেলে না। শাশুড়ির কটু কথাও হেসে উড়িয়ে দেয়, কেননা সে যতই কষ্ট পাবে তার শাশুড়ি ততই জ্বালাবে, এতদিনে সে বুঝতে পেরেছে। মিথিলার প্রতিবেশী এক দেবরের বিয়ে হয়েছে বছর 6 মাস আগে। সেই প্রতিবেশী দেবরের বউ সেলিনা মিথিলার সাথে কথা বলতে এসেছে। মেয়েটার মিথিলাকে বেশ ভালো লাগে, মিথিলারও বেশ ভালো লাগে। শাহানা বেগম আর চোখে দেখে, কিন্তু কিছু বলে না। সময় হলে যে সে কিছু বলবে সেটাও জানা মিথিলার। গল্প করার ফাঁকে সেলিনা ইতস্ততভাবে পড়ল, আপনি কি একটা প্রশ্ন করি ভাবি? মিথিলা সরল মনে বলল, হ্যাঁ বলো। সেলিনা বলল, বিয়ের পর কারণ ব্যতীতই কি প্রতিদিন ফরজ গোসল করতে হয়? মিথিলা থমকে গেল। একটা সময় সেও এমন পরিস্থিতির শিকার হয়েছিল। বিয়ের 1 মাস যেতে না যেতেই শাহানা বেগম সরাসরি বলেছিল, পড়ালেখা জানা মাইয়া হইয়াও এটা জানো না যে সকাল সকাল ফরজ গোসল করতে হয়? তোমারে তো ভেজা কাপড়ে একদিনও নাড়তে দেখি না। মিথিলায় লজ্জায় নিচু স্বরে বলেছিল, আমি রাতেই গোসল করে ফেলি আম্মা। শাহানা বেগম বিশ্বাস করেনি, উল্টো বলেছিল, পাক না পাক কি বোঝো না নাকি? খবরদার এই নাপাক শরীরে আমার ঘরেও ঢুকবা না। কারণ ছাড়া ফরজ গোসল করার কোনো মানেই হয় না। মিথিলা এই কথাটা সেদিন বলতে পারেনি, বরং শ্বশুর প্রতিবেশীদের সামনে যা অসম্মানিত হয়েছিল সেদিন, ঘরে এসে খুব কেঁদেছিল মেয়েটা। এছাড়াও স্বামী স্ত্রী মিলনের সময়টায় শাহানা বেগম দরজা আটকে রাখার কারণ জিজ্ঞেস করত। দরজায় কান পেতে শোনারও চেষ্টা করতেন। মিথিলা 2-1টা মিষ্টি কথা বলে ইমনকে নিজের বশে এনে ফেলল না তো? শাহানা বেগম এ ভয়টাই পেত সব সময়। একদিন তো সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছিল শাহানা বেগম। স্বামী স্ত্রীর মিলনের সময় এত জোরেই দরজায় আঘাত করে বসল যে দরজার নব ভেঙে গেল। শাহানা বেগম দুজনকে সেই অবস্থায় দেখে কিছু না বলে চলে গেল। এলোমেলো অবস্থায় দুজনকে দেখে ফেলার কারণে মিথিলার ইচ্ছে করছিল মরে যেতে। ইমনও লজ্জায় সেদিন মূর্ছে গিয়েছিল, কিন্তু মাকে কিছুই বলতে পারছিল না। এখন মিথিলা ভয় পায় না, তবে একটা কাজ করে সে। যেহেতু তার শাশুড়ি
ছেলে ও ছেলের বউয়ের ব্যক্তিগত বিষয় জানতেও আগ্রহী মিথিলা শাহানা বেগমকে লজ্জায় ফেলতে ইচ্ছে করে শাশুড়ির উপস্থিতির আভাস পেয়ে সকালে ভেজা কাপড় দড়িতে মেলে দিয়ে আসে। এতে শাহানা বেগম শুধু মুখ ফুলিয়ে বসে থাকে। অতীতের কথা ভেবে অন্যমনস্ক হয়ে গিয়েছিল মিথিলা। সেলিনার ডাকে ধ্যান ভাঙে। সে হাসি মুখে উত্তর দিল, তা করতে যাবে কেন বোকা মেয়ে? আমার শাশুড়ি তো বলে গোসল করতে। মিথিলা বর্তমানে যে কাজটা করে সেই বুদ্ধি দিল। তার ভাবনায় একটাই চিন্তা ছিল, তা হলো মিথিলার মতো এত নরকীয় জীবন যেন কেউ পার না করে। সেলিনার সাথে গল্প করতে করতে সন্ধ্যা নেমে এলো। ঘরে বিস্কিট চানাচুর ছিল। মিথিলা গত সপ্তাহে বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। সেগুলোই সেলিনার সামনে দিয়েছিল। প্লেটে বিস্কুট চানাচুর দেখে জিজ্ঞেস করলো, এগুলো কই থেকে আনছো বউ? মিথিলা স্বাভাবিক সুরে উত্তর দিল, বাবার বাসা থেকে। শাহানা বেগম মুখ বাঁকিয়ে নিল ঠিকই, কিন্তু পর মুহূর্তে সাদিয়ার উদ্দেশ্যে বলল, এত বিস্কুট সেলিনা একলা শেষ করতে পারবো না, নষ্ট কইরা লাভ নাই। ওই সাদিয়া, তুই গিয়া খা যা। মিথিলা অবাক হলো। সাদিয়া এসে দু হাতে 4টা বিস্কিট নিয়ে খেতে বসে পড়ল। সেলিনা লজ্জা পেল কি না বিভ্রান্ত হলো, বোধগম্য হলো না। অবশিষ্ট চানাচুর ও বিস্কিট খেয়েও সাদিয়ার পেট ভরল না। সে শাহানা বেগমের কাছে গিয়ে আরও খেতে চাইল। মিথিলা নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিল। সেই সময় শাহানা বেগম তখন এসে রাগান্বিত স্বরে বলল, একটু খাওনি তো চাইছিল, তোমার কলজা তো আর চায় নাই, মুখের সামনে থেকে খাওন কেমনে কায়রা নিলা? মিথিলা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো খেতে না করি নাই। ও তো সব খেয়েই গেল। মুখের উপর কথা শুনে থতমত খেয়ে গেল শাহানা বেগম। কথা ঘোরানোর জন্য বলল, আরও বিস্কুট থাকলে দাও। মিথিলা জবাব দিল, আমার বাপের বাড়ি থেকে আনা কিছুই ও পাবে না, তাছাড়া এগুলো এসনের জন্য, বাবা আসার সময় কিনে দিয়েছে। শাহানা বেগম রাগে কটমট করে নিজেই মিথিলার ঘরে প্রবেশ করল। বিস্কিটের বয়াম থেকে 4-5টা তুলে নিয়ে বয়াম জমিনে আশ্রে ফেলে চলে গেল। যাওয়ার সময় বলল, আমার স্বামীর কামাই খাও, আর এই মাইয়ারে বাপের বাড়ির 2টা বিস্কুট দিতে পারো না? আজ তোমার শ্বশুর আহুক, এইটার একটা বিহিত কর্মুই। মিথিলার ইচ্ছে করছিল শাশুড়ির হাত থেকে খাবারগুলো কেড়ে নিতে, কিন্তু তা করল না, কেননা সে তো শাহানা বেগম হতে চায় না। কিছুদিন পর শাহানা বেগম সকালে উঠে চিৎকার চেঁচামেচি করছে। মিথিলা তখন রান্না করছিল। সব ফেলে এসে দেখল শাশুড়ি বলছে, ঘরের সব খাওন কে খাইয়া ফেলে? কালই তো এতগুলো বিস্কুট আনলাম সাদিয়া খাওয়ানোর লেগা, আজ দেখি মাত্র 6টা বিস্কুট আছে। মিথিলার কেন যেন মনে হচ্ছে তার উপর দোষারোপ করা হবে, তাই সে বলল, সাদিয়াকে জিজ্ঞাসা করেন আম্মা, ওই দিন চিরা ভাজা চুরি করে খাওয়ার সময় আমি দেখে ফেলেছিলাম। শাহানা বেগম রেগে বললেন, ওই বউ, মিশা দোষ দিবা না, একটু হানি মাইয়া রাক্ষস নাকি যে সব বিস্কুট খায়া ফেলাইব? মিথিলা উত্তর দেওয়ার আগেই তার শ্বশুর বাড়ি ফিরে আসে। গায়ের পাঞ্জাবি খুলে পকেটে হাত দিয়েই বলতে শুরু করে, গতকাল আমার কাছে 500 টাকার একটা নোট ছিল। মাগরিবের সময় মসজিদের দান বাক্সে টাকা দেওয়ার সময় ভাঙতি করেছিলাম। সন্ধ্যার পর মোট 2 কাপ চা খেয়েছিলাম। 3টা 300 টাকার নোট, 50 টাকার একটা নোট, আর বাকি টাকা 10 টাকার নোট ছিল 4টা। আজ রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি 350 টাকা আছে, কিন্তু ভাঙতি টাকাগুলো নাই। ওই মনের মা, তুমি নিছিলা টাকা? শাহানা বেগমের এমনিতেই মাথায় রাগ ছিল। উনি দিলেন মিথিলার শ্বশুরকে ধমক, রাইতে কি সিনেমা দেখবার যাই যে আপনার পকেট থেকে টাকা চুরি করমু? খুঁজা তেহেন পায়া যাইবেন। শ্বশুর শাশুড়ি কথোপকথনের মাঝে মিথিলা লক্ষ্য করল সাদিয়া চুপ করে এক কোণায় দাঁড়িয়ে আছে। মিথিলা যা বোঝার বুঝে গেল। সে শাহানা বেগমের ঘরে ঢুকে সাদিয়ার জিনিসপত্রে হাত দিল। এদিকে শাহানা বেগম চিল্লিয়ে বলছে, সাদিয়ার কাপড়ে হাত দাও কেন? ও কি চুরি করছে? মাইয়াডারে বাড়িতে আনার পর থেকেই বউরা দেখতে পারে না। মিথিলা বিশেষ কিছু পেল না, তবে তার ঘরের ক্লিপ ব্রেসলেট ঠিকই পেল। মিথিলার হাতে সেগুলো দেখার পর শাহানা বেগম বলল, তুমি নাকি দিছো? মিথিলা বলল, না।
ইতোমধ্যে ইমনের ঘুম ভাঙল। বাইরে শোরগোল শুনে ছেলেকে কোলে নিয়ে এসে এসব দেখে পড়ল। ওর স্কুলের ব্যাগ দেখো মিথি। ও যে নেয় আমি দেখেছি। মিথিলা তাই করল। ব্যাগে হাত দিয়ে শ্বশুরের সব টাকা বের করল। শাহানা বেগমও মাগির জি বলে বেদম পেটালো সাদিয়াকে। সকলে বুঝতে পারল সকল চুরির পেছনে ওরই হাত রয়েছে। মিথিলা শাশুড়িকে থামালো না, বরং শুনিয়ে শুনিয়ে বলল, পরের জন্য গর্ত খুললে নিজেরই সেই গর্তে পড়তে হয় আম্মা। আপনি আমার ক্ষতি করার জন্য মেয়েটাকে বাড়ি এনে নিজেরই সম্পত্তি নষ্ট করলেন। শাহানা বেগমের আনা মেয়েটা চলে গিয়েও গেল না। এবারের মতো ক্ষমা করে দিলেন শাহানা বেগম। মিথিলা লম্বা নিঃশ্বাস ত্যাগ করা ছাড়া কিছুই করতে পারল না। তবে মিথিলার জীবনে স্বামীর সুখ চলে আসলো। ইমনটা কিভাবে যেন পাল্টে গেল। ইমন তখনও বেকার, চাকরি করার ধৈর্য নেই। ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন হবে। শাহানা বেগমও তার স্বামী বেঁচে থাকা অবস্থায় ইমনকে ব্যবসা করার জন্য টাকা দেবে না। মিথিলাও এই সময় বাবার বাড়ি থেকে সম্পত্তির ভাগ আনবে না। ইমন আজ ভালো আছে, টাকা পেলে যদি আগামীকালই আগের মতো হয়ে যায়, শেষে তো মিথিলার এপারও কিছু থাকবে না, ওই পারেও কিছু থাকবে না। মিথিলা পড়াশোনায় ভালো ছিল, সে ভাবল নিজেই কিছু করে নেবে। এইভাবে তো আর চলবে না। এহসানও বড় হচ্ছে, এখনই আদো আদো বুলিতে এটা সেটার আবদার করে। ইমনের কাছে তো টাকা নেই, সে চাইলেও সন্তানের আবদার পূরণ করতে পারবে না। মিথিলা আশেপাশের কিন্ডারগার্টেন স্কুলেও মাদ্রাসায় চাকরি খুঁজতে লাগলো। একটা সময় চাকরি পেয়ে গেল। কিন্ডারগার্টেন থেকে মাদ্রাসার চাকরি সঠিক মনে হলো। মাত্র 3000 বেতনে সে চাকরি করা শুরু করলো। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস করতে থাকলো মিথিলা। এই সময়টাতে এহসানকে নিজের কাছেই রেখে দেয়, ছেলেকে কোলে নিয়ে ক্লাস করায়। মিথিলার একদিন এভাবে অতিবাহিত হতে লাগলো। চাকরি করার পাশাপাশি কয়েকজন ছাত্রছাত্রী প্রাইভেট পড়াতে শুরু করলো। এতে করে মাসে 6 থেকে 7,000 টাকা চলে আসতো। মিথিলা প্রথম বেতন পেয়ে মিথিলা তার বাবা, নানা ও শ্বশুরের জন্য লুঙ্গি কিনে আনলো। শাশুড়ির জন্য গজ কাপড় কিনল। পরের মাসে সাদিয়ার জন্য গোল জামা ও এহসানের জন্য কাপড় কিনল। মিথিলা ভেবেছিল শাহানা বেগম কাপড় পেয়ে খুশি হবেন, কিন্তু না, শাহানা বেগম মুখ ফুলিয়েই ডাকলেন। ইমনের জন্য পাঞ্জাবি কিনতে চেয়েছিল মিথিলা, কিন্তু ইমন নিষেধ করে দিল। সে বলল, বিয়ের পর শখ করে হলেও তোমাকে কিছু কিনে দিতে পারিনি, এই টাকাগুলো দিয়ে তোমার শখ পূরণ করো। শাহানা বেগম আগের মতোই নতুন করে মিথিলার পিছু লাগার কারণ খুঁজে পেল। সকালবেলা মিথিলা রান্না করে রেখে যায়, সেই খাবার নাকি উনি খেতে পারেন না। তাই মিথিলাকে দুপুরের খাবার রান্না করতে নিষেধ করে দিল। কয়েকদিন শাহানা বেগম রান্না করলেও পরবর্তীতে মিথিলা দুপুরে আসলেই দুনিয়ার কথা বলতে শুরু করলো। আমার বয়স হয়েছে, কত আর কাজ করমু, সারাদিন কাজ করতে করতে শরীরটা ভাঙ্গা গেছে। দুপুরে মাছ আনলে কার্টুন লাগে, আবার রান্নাও করণ লাগে। আমি তো কামের বেডি, বউ রাজরানীর মতো চাকরি কইরা খাওয়াইব, আর আমি কামলা দিমু। পরের দিন রান্না করে গেলেও এসে দেখে সেই খাবার ওভাবেই পড়ে আছে। শাহানা বেগম যেগুলো রান্না করেছেন সেগুলো খাচ্ছে। কোনোদিন তো খাবার ফেলে দিত শাহানা বেগম। মিথিলা বুঝতে পারল তার চাকরি এত অশান্তির কারণ। একদিন তো ভাবে সে চাকরিটা ছেড়েই দিবে। পর মুহূর্তে ইমন তাকে বুঝায় চাকরি না ছাড়তে। এভাবেই সময় যেতে লাগলো। শাহানা বেগম কাগজে কলমে সাদিয়াকে নিয়ে আসলো। সাদিয়াও এ বাড়িতে সারা জীবনের জন্য থাকতে শুরু করলো। এহসানের বয়স এখন 3 বছর, কথা বলতে পারে। মিথিলা এখন আর সাথে নিয়ে যায় না, বাড়িতে রেখে যায়। মিথিলা শ্বশুরের আদেশ ছিল নাতিনকে যেন বাড়িতেই রেখে যায়। সেই দিনের ঘটনা, যেদিন তার শ্বশুর শাশুড়ি ডাক্তার দেখাতে ঢাকা গিয়েছিল। সেদিন এহসানেরও অনেক জ্বর ছিল। সকাল 10টা বাজতে চলল, কিন্তু মিথিলা একটা কাজও করতে পারল না। এদিকে ঘরের থালা বাসন হাঁড়ি পাতিল এলোমেলো অবস্থায় ছিল। এহসানকে রেখে সে বিছানা ছেড়ে উঠতে পারল না 1 মিনিটের জন্য। ইমন সকালের নাস্তা বাহির থেকে আনতে গিয়েছিল। শাহানা বেগম বাড়িতে না থাকলে সাদিয়াই এ বাড়ির রানী। নিজের স্বাধীন মোতাবেক চলাফেরা করে সে।
শাহানা বেগম এই ক্ষমতা দিয়ে রেখেছে সাদিয়াকে। মিথিলা সেদিন বলেছিল হাঁড়ি পাতিলগুলো কলপারে রেখে আসার জন্য, আরও বলেছিল পাশের বাড়ির খালাকে খবর দেওয়ার জন্য যেন আজ কাজগুলো করে দিয়ে যায়, বিনিময়ে টাকা দেবে। সাদিয়া কথা শুনল না। এহসানকে ঘুম পাড়িয়ে মিথিলার ঘর থেকে বের হয়ে থালা বাসন সেভাবেই পড়ে থাকতে দেখে নিজেই খালাকে ডাকতে চলে গেল। সাদিয়াকে হাজারবার ডাকলেও সাড়া পেল না। সাদিয়া কাউকে না বলে চলে যায় তার মায়ের কাছে। সাদিয়া চলে যাওয়ার পেছনে সম্পূর্ণ দোষ পড়ল মিথিলার ঘাড়ের উপর। মিথিলা হাজার বোঝালেও বুঝল না তার শাশুড়ি। এদিকে মিথিলার চাকরির বয়স 1 বছর হতে চলল। সে নিজের জন্য একটি স্মার্টফোন কিনল, ছেলেকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিল। মিথিলার এইটুকু জীবনকে বিলাসিতা জীবন বলে আখ্যায়িত করল শাহানা বেগম। চাকরির জীবন বিষাদ করে তুলল। মিথিলা উপায়ন্তর না পেয়ে চাকরিটা ছেড়ে দিল, কিন্তু প্রাইভেট পড়ানো চলতে থাকলো। এহসানের বয়স 4 বছর হতে চলল। মিথিলা ঘরে বসে ছেলেকে যতটুকু সময় পেল পড়াশোনা শেখাতে শুরু করলো। আজকাল শাহানা বেগমের কথার ধার ধারে না মিথিলা। ইমনও ফুল সাপোর্ট করে তাকে। সে এখন একটি গার্মেন্টসে চাকরি করে। মিথিলার জীবন সুখ আর সুখ। একদিন দুপুরবেলা শাহানা বেগম মিথিলাকে ডাকলেন। ওনার হাতে 1000 টাকার বান্ডিল। মিথিলা কখনো শ্বশুরবাড়িতে এসে এত টাকা একসাথে দেখেনি, দেখবেই বা কিভাবে। মিথিলার শ্বশুর অল্প টাকা গোনার সময় ভুল করে মিথিলা ঘরে ঢুকে গেলে পিছনে ফিরে যায়, নয়তো টাকা লুকিয়ে ফেলে। মিথিলা তাই টাকার কথা উঠলে দূরে দূরে থাকে। শাহানা বেগম মিথিলাকে বান্ডেল ধরিয়ে দিয়ে বলল, বউ 12,000 টাকা আলাদা করো তো। মিথিলা জানতে চাইল কেন, কিন্তু শাহানা বেগম উত্তর দিল না। বিকালে কোনো কিছু না বলে শাহানা বেগম ওনার বাবার বাড়ি চলে গেল। মিথিলা শাহানা বেগমের এহনো কাজে অভ্যস্ত। কাউকে কিছু না বলেই যেখানে ইচ্ছা সেখানেই চলে যায়। এভাবে মিথিলার জীবন চলতে লাগলো। কিছুদিন পর মিথিলা বেশ অসুস্থ হয়ে পড়ল। শরীর জ্বালা পোড়া, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা ইত্যাদি সমস্যা দেখা দিতে শুরু করলো। মিথিলা ভেবেছিল সে দ্বিতীয়বারের জন্য হয়তো মা হবে, কিন্তু না। অল্প কয়েকদিনের মধ্যে মিথিলা বিছানায় পড়ে গেল। ডাক্তার দেখিয়েও তার সমস্যার সমাধান হলো না। মিথিলাকে তার বাবার বাড়ি রেখে এলো। মিথিলার শরীর এতটাই দুর্বল হতে থাকলো যে 1 গ্লাস পানি নিজের হাতে নিয়ে পান করবেই সেই শক্তিও পেল না। মিথিলাকে দেখতে তাদের একজন ভাড়াটিয়া মহিলা এলো। মিথিলার করুণ অবস্থা দেখে মিথিলার মাকে বলল, ভাবি মিথিলাকে ভালো কবিরাজ দেখান, ওকে দেখে মনে হচ্ছে কেউ কালো জাদু করেছে। মিথিলার অসুস্থতা বেড়ে যাচ্ছিল দেখে তার মা একজন হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর মিথিলার সমস্যা শুনে কিছু পড়লেন, সময় নিয়ে জানালেন মিথিলার উপর কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে জানালেন না। এমনটা হয়ে থাকে, যে কালো জাদু করে তার নাম জানানো হয় না। মিথিলার মা জিজ্ঞেস করেছিল কি দিয়ে করা হয়েছে এবং কোথায় করা হয়েছে। উত্তরে বলল, মিথিলা শ্বশুরবাড়ির একটা ছোট্ট গাছের নিচে তাবিজ আছে, তার মধ্যে মিথিলার কালো শাড়ির ওড়নার কিছু অংশ আছে। এটো ভাত মাথার চুল দিয়ে করা হয়েছে। মিথিলার অসুস্থতার জন্য পানি ও তেল পড়া দিল, সাথে একটি তাবিজও দিল। হুজুর মিথিলার সাথে তার শ্বশুর বাড়ি এসে বলা গাছটির নিচে তাবিজ পেল এবং বলা অনুযায়ী জিনিসপত্র পেল। মিথিলা শ্বশুরবাড়ি ফিরে এলে কালো ওড়না থেকে কিছু অংশ ছেঁড়া পেল। সে বুঝে গেল এই কাজটা কার। মিথিলার মনে পড়ল তার শাশুড়ি সেবার তার বাপের বাড়ি থেকে আসার পর থেকেই তার শরীরের এই অবস্থা হয়েছে। মিথিলা শাশুড়ির ঘরে গিয়ে চিৎকার করে বলল, আমাকে বলে কয়ে লাভ হয়নি বলে কালো জাদু করলেন? আম্মা, আপনিও তো মেয়ে মানুষ, আমার সাথে আপনার কিসের এত শত্রুতা? আমাকে শেষ করার জন্য এত জঘন্য কাজ করলেন? শ্বশুরের সামনে জিনিসপত্রগুলো রেখে কান্না করতে থাকলো মিথিলা। শাহানা বেগম বুঝতে পারলেন ওনার স্বামী ও ছেলের কাছে এখনই খারাপ হয়ে যাবেন। তিনি মিথিলার হাত ধরে বললেন, এসব কি কইতাছো বউ? আমি তোমার ক্ষতি করতে যামু কেন? তোমার লগে আমার বনে না ঠিকই, তাই বললা মাইরা ফেলামু, এই চিন্তা করি না।
ইমন তার মায়ের স্বভাব সম্পর্কে জানে, তাই বাবা মায়ের উদ্দেশ্যে বলল সে আগামীকাল সকালেই বউ বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কথাটা শোনার পর শাহানা বেগম বিলাপ করতে থাকলেন। শ্বশুরের অনুরোধে শেষে মিথিলাদের আর সেবার যাওয়া হলো না। রাত তখন 2:30 বাজে। এহসানের কান্নার আওয়াজ পেয়ে শাহানা বেগম ঘরে থেকে বের হয়ে আসেন। নাতি কাঁদছে কারণ জিজ্ঞাসা না করে মিথিলাকে বকতে শুরু করলো। ঠান্ডা কি খাইছিলা? ফ্রিজের পানি জিপ পাতিক্কা তো খাওয়ার নামেই না। নিজের সন্তানের জন্য সাদা ভাত খাইয়াও পার করছি, তোমাগর তো কোনো হুঁশ নাই। যখন যা মন চায় খাইতে থাকো। এহসানের জন্মের পর থেকে মিথিলা ঠান্ডা পানি পান করা ছেড়ে দিয়েছে, আইসক্রিমও খাওয়া বন্ধ। আনারস খেয়ে দুধ খেলে নাকি বিষের মতো কাজ করে, মানুষের মৃত্যুও হয়ে যায় এতে। মিথিলা এহসানের হওয়ার পর থেকে আনারস খাওয়া ছেড়ে দিয়েছে। শাহানা বেগমের চিল্লানোতে বাচ্চাটা আবার কেঁদে উঠল। মিথিলা কোনো উত্তর দিতে পারল না। বাচ্চার কান্না বন্ধ করার চেষ্টা করা শুরু করলো। কয়েকদিন যাবৎ শাহানা বেগমের কোনো নড়চড় নেই। কথা বললেও আস্তে আস্তে কথা বলে, সারাক্ষণই ঘরের কোনায় বসে থাকে। মিথিলাকেও কিছু বলে না। মিথিলা চাকরি ছেড়ে দিয়েছে অনেক দিনই হলো। ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু প্রাইভেট ছাড়েনি। 5-6 জনের মতো এখনও তার কাছে পড়ে। শাশুড়ির কথাবার্তার কম বলা মিথিলার কাছে ভালো ঠেকছে না। সকালে ঘুম থেকে উঠে মিথিলার কাজ হলো সারাদিন সে কি কি রান্না করবে সেগুলো জিজ্ঞেস করে নেওয়া। আজও তাই করল। সে ঘরে গিয়ে দেখল শাহানা বেগম বিছানায় শুয়ে কাতরাচ্ছে। মিথিলা গা ছুঁয়ে তাপমাত্রা দেখল, স্বাভাবিকের তুলনায় একটু বেশি তাপমাত্রা। আস্তে করে ডাকল, আম্মা কি হয়েছে? শাহানা বেগম কুকড়ে বললেন, মইরা গেলাম গো বউ। ঘরের বাতি জ্বালিয়ে শাহানা বেগমকে ধরে বসালো মিথিলা। জিজ্ঞেস করল, কোথায় খারাপ লাগছে? শাহানা বেগম কেঁদে বলল, স্তনের নিচে বিষ পড়া হইছে, কি ব্যথা, নড়তেও পারি না, ও মা গো। শাহানা বেগমকে অনেক বলে কয়ে হাসপাতালে ফোড়ার অপারেশন করিয়ে আনে। রাত 12টায় শাহানা বেগমকে বাড়ি আনা হলো। নরম খাবার খাইয়ে ব্যথার ওষুধ সেবন করিয়ে ঘুম পাড়িয়ে দিল মিথিলা। সারা রাতে শাহানা বেগম ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে। মিথিলা শাশুড়ির ঘরে আসলো, ব্যথার ডোজ দিল। সারা রাত শাশুড়ির সেবা করে পার করল। শাহানা বেগমের বিস্ফোরা অঙ্গের যেমন জায়গায় হয়েছে যে কেউ দেখতে পারে না। তাছাড়াও আক্রান্ত স্থানে 4 আঙ্গুল পরিমাণ গর্ত হয়ে গেছে, যা প্রতিদিন ড্রেসিং করার মাধ্যমেই পূরণ হবে। মিথিলা সংসারের কাজ করে প্রাইভেট পড়িয়ে বিকালে শাহানা বেগমকে নিয়ে হাসপাতালে যায়। ড্রেসিং করিয়ে বাড়ি নিয়ে আসে। ড্রেসিং করানোর সময় শাহানা বেগম মিথিলাকে জাপটে ধরে, মাগো মাগো বলে গলা ভেজায়। মানুষ এভাবেই তার কৃতকর্মের প্রতিফল পায়। দীর্ঘ 2.5 মাস শাহানা বেগম যন্ত্রণায় ভোগ করলেন। এই 2.5 মাস মিথিলার সেবা করা দেখে শাহানা বেগমের মন নরম হলো। শাহানা বেগমকে যে কেউ দেখতে আসলেই বলতো, ওই আমার ছেলের বউ না, আমার মাইয়া, আমার সব কাজ করে দেয়, আল্লাহ ওরে বাঁচায় রাখুক। মিথিলা আড়াল থেকে শুনে চোখ মুছে। মিথিলার জীবন অন্যরকম হয়ে গেল। শাহানা বেগমও এখন আর মিথিলার পিছু লাগে না। পুনশ্চ বাস্তবতা খুবই কঠিন। সব শাহানা বেগম কৃতকর্মের ফল ভোগ করে না। সব মিথিলা দিন শেষে শক্ত হতে পারে না। সব ইমন বাবা মা বেঁচে থাকাকালীন কর্ম করে চলতে পারে না। বাবা মায়ের হাতের পুতুল হয়েই থাকতে হয়। মিথিলার মতো মেয়েরা আমাদের সমাজে আছে, যারা কখনোই পরিবারের সমর্থন পায় না। মিথিলাদের মতো মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা বলা উচিত, তোমরা শক্তিশালী হও, নীরবে অন্যায় সহ্য করো না। শাহানা বেগমরা ভালো হয় না, সত্যি কখনো ভালো হয় না। গল্পে শাস্তি পেল বলে বাস্তব জীবনে তারা শাস্তি পায় না। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম দহন। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।